স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলায় পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সারাদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। লঘুচাপের প্রভাব জানাতে উপকূলীয় এলাকা পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, লঘুচাপের প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়ার সহ পরিস্থিতি আসলে এখন কেমন দেখছেন? তৌসিয়া, লঘুচাপের প্রভাবে আমরা গতকাল থেকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন সেটা কিন্তু লক্ষ্য করেছি। এছাড়া গতকাল থেকে এই উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে সেটাও লক্ষ্য করেছি। এছাড়া নদ নদীর পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের যে চাপ সেই চাপও কিন্তু বেড়েছে। আমরা দুদিন আগেও বাতাসের তেমন চাপ লক্ষ্য করিনি এবং গরমের তীব্রতা কিন্তু অনেক বেশি ছিল। সেই গরমের তীব্রতা কিছুটা কমেছে এবং বাতাস কিন্তু উপকূলীয় এলাকায় বইছে সেটা কিন্তু লক্ষ্য করেছি। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, লঘুচাপের প্রভাবে কিন্তু পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সাগরে আসলে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ মাছ ধরা ট্রলার পটুয়াখালীর যে আলিপুর এবং মহিপুরের যে মৎস্য বন্দরের যে পোতাশ্রয় শিববেরিয়া নদীতে রয়েছে সেই নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে। আমরা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে সেটা কিন্তু লক্ষ্য করেছি, তবে এই এবং অনেক স্থানে কিন্তু আকাশ রয়েছে, অনেক স্থানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা এখানকার যে আবহাওয়া অফিসের কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে অতি ভারী বর্ষণও কিন্তু এই এলাকায় হতে পারে, তবে এই লঘুচাপটি নিম্নচাপের রূপ নেবে কিনা সেটা কিন্তু এখনো তারা আসলে নিশ্চিত করতে পারেনি। তো তৌসিয়া, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী মোহাম্মদ ইমরান জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দলটির চেয়ারপারসনের মুক্তির দাবিতে ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এ বিষয়ে জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, এই মুহূর্তে সমাবেশ স্থলের অবস্থা কি? তাওসিয়া, এই মুহূর্তে সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসলে আসতে শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মাথায় নিয়েই কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং আমরা আসলে তাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই আপনারা যে জানেন বৃষ্টিটা আসলে হবে বা বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও কেন আসা? তো তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বৃষ্টি নয়, যে কোনো দুর্যোগেই তারা আসলে এই সমাবেশটি আসলে তারা সফল করার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছে। আমি আপনাদের একটু দেখাতে চাই। আসলে লোকজন বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় আসলে যানজটেরও সৃষ্টি হয়েছে। এছাড়াও নেতাকর্মীরা ছোট ছোট দল নিয়ে কিন্তু পল্টনের এদিকে চলে এসেছে এবং নেতাকর্মীরা আশা করছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে কি ধরনের কত মানুষের সমাগম এখানে হতে পারে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে তারা 50,000 লোকের মতো সমাগম হবে বলে তারা আশা করছেন, তারা ধারণা করছেন। তারা আসলে মূলত দাবি করছেন যে তাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত আসলে মুক্তির দাবিতে তারা এই সমাবেশটি করছেন। তিনি অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশের যাত্রা ছাড়াও আরও তাদের নেতাকর্মী যারা আসলে কারারুদ্ধ রয়েছেন তাদের মুক্তির দাবিতেও তারা এই সমাবেশটি করছেন। আসলে এই সমাবেশটি বেলা 3টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এবং সেই সভায় আসলে সেই সমাবেশে সভাপতিত্ব করার কথা রয়েছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের।
এছাড়াও স্থায়ী কমিটির অন্যান্য সদস্য ছাড়াও আসলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সব ধরনের নেতাকর্মীরাই এই সমাবেশটিকে সফল করবেন জন্য নেতাকর্মীরা আসছেন বলেও আমাদেরকে আসলে এইখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন বিএনপি কেন্দ্রীয় অফিসের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন। আসলে তারা বলছেন যে তাদের যে নেত্রীর জন্য তারা এই সমাবেশটি করছেন। এই বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও তারা আসলে এখানে আসতেন এবং তারা এই সমাবেশটি সফল করার চেষ্টা করতেন। এছাড়াও আসলে ঢাকা মহানগরীতে আসলে এই মুহূর্তে কোনো কমিটি না থাকায় বিএনপির ব্যানারেই আসলে এই সমাবেশটির আয়োজন করা হচ্ছে, যেটা এর আগে আমরা দেখতাম যে উত্তর বা দক্ষিণের আয়োজনে বা যৌথভাবে আসলে আয়োজন করা হতো। দীর্ঘ 8 মাস পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আসলে নেতাকর্মীরা আবার নতুন করে সমাবেশের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে এটা আসলে তাদের সামনের দিকে আরও এই সমাবেশগুলি চলতে থাকবে এবং যতক্ষণ না তারা তাদের দাবি আদায় করতে পারবেন ততক্ষণ তারা এই সভা সমাবেশ মিছিল মিটিং তারা চালিয়ে যাবেন বলেও আমাদেরকে আসলে নেতাকর্মীরা এখান থেকে জানিয়েছেন। তাওসিয়া, আমার কাছে ছিল নয়াপল্টনের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী সঞ্জিতা প্লাবনী বিএনপির সমাবেশের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রাজধানীর নয়াপল্টন থেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও 10 জন আহত হয়েছে। সকাল 9:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী বাসটি একটি প্রাইভেট কারকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারণে প্রায় 2 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। চাঁদপুরের হাইমচরে ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবে ক্ষুব্ধ সেখানকার কৃষকরা। মানুষের জীবিকার কথা চিন্তা করে বিকল্প জায়গা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান এই স্টেডিয়ামের পক্ষে। চাঁদপুরের হাইমচরে 2 নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগি মৌজায় প্রান্তিক কৃষকদের একমাত্র সম্বল এই বিস্তীর্ণ কৃষি জমি। এখানে বছরে 3 বার ধান, ভুট্টা, সয়াবিন ও কলই চাষ হয়। সম্প্রতি এই মৌজার প্রায় 3.5 একর জমির উপর একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু ফসলি জমিতে স্টেডিয়াম নির্মাণের খবরে ক্ষুব্ধ স্থানীয়রা। জেলা ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন কৃষকরা। আমরা গরিব মানুষ, যদি এই কতটুকু জমি আছে আমরা ফসলের জমি, এই কৃষকরা আমরা চাই না আমাদের স্টেডিয়াম মাঠ হোক। আমার দিকে জমি দিকে লইয়া যায়, আমি কিভাবে চলুম? আমি 15 কার ব্যক্তি, আমি 20 মণ ধান পাইছি। স্টেডিয়াম নির্মাণ হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে জেনেও স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান তাদের কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ স্থানীয়দের। ভাত থাকলে না খেলতে মন চাইবো, খেলো ভাত নাই, খেলুম কিটা, কোনটাই খেলুম গিয়া? আগে তো ভাতের ফ্যাটের ব্যবস্থা করতে হবে। কৃষি জমি যদি নিয়ে যেতে চায় তারা, এবারে আমাদেরকে মাইরা, এটা কি আমরা কি দিব? আমরা জনগণ এটা মানবো না। তো সামান্য কিছু মানুষের যদি ক্ষতি হয় তাহলে সারা হাঞ্চরবাসী এই 2.5 লক্ষ মানুষের উপকার হবে। সেজন্য আমাদের এই স্টেডিয়ামটা প্রয়োজন। এদিকে প্রস্তাবিত জমি কৃষিকাজে ব্যবহার হচ্ছে কিনা তা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কৃষকদের নিকট থেকে আমরা স্মারকলিপি পেয়েছি, সেখানে কৃষকরা যে এটি কৃষি জমি হিসেবে দাবি করে যে স্মারকলিপি প্রদান করেছেন, সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই 3 সদস্যের কমিটির থেকে প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই অঞ্চলের কৃষকদের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে স্টেডিয়ামের জন্য বিকল্প ভূমি নির্ধারণের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। দেশটির সংবাদ সংস্থাগুলো জানায় এখন পর্যন্ত সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজিশকিয়ান এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী কট্টরপন্থী রক্ষণশীল প্রার্থী সাইদ জালিলির চেয়ে তিনি প্রায় 4 লাখ ভোটে এগিয়ে রয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। তবে ভোটার উপস্থিতি ছিল কম। নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে শতকরা 50% ভোট পেতে হবে, তা না হলে পুনরায় নির্বাচন হবে। এবার 4 জন প্রার্থী এ পদে লড়ছেন।
ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াইয়ের পর এবার শেষ 16-র অপেক্ষা, যেখানে আজ প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। বার্লিনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আরেক ম্যাচে রাত 1টায় স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়, এই সমীকরণ নিয়ে শনিবার শুরু হচ্ছে ইউরোর শেষ 16 লড়াই, যেখানে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও সাবেক চ্যাম্পিয়ন স্বাগতিক জার্মানিকে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ 16তে উঠেছে জার্মানি। এবার নকআউট পর্বে তাদের বাধা ডেনমার্ক, যাদের বিপক্ষে ইউরোতে এর আগে 3বারের দেখায় 2 জয় থাকলেও 1992 সালের ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথম শিরোপাটাও ঘরে তোলে ড্যানিশরা। এছাড়াও গত আসরে ইংল্যান্ডের কাছে হেরে রাউন্ড অফ 16 থেকেই বিদায় নেয় জার্মানরা। তাই নির্ভর নয়, ড্যানিশদের করা মার্কিং মোকাবেলা করেই খেলতে হবে ডাইরটেনদের। তবে ড্যানিশদের জন্য আবহাওয়াটা সুবিধার নয়। সবশেষ 5টি ইউরোপিয়ান আসরে স্বাগতিক দলগুলোর কাছে হেরে যাওয়ার ইতিহাস মাথায় নিয়েই জার্মান বদের মিশনে নামবে ডেনমার্ক। এদিকে অনেকটা ভাগ্যের উপর ভর করেই রাউন্ড অফ 16-এ বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। গ্রুপ পর্বে আলবেনিয়ার বিপক্ষে জয় ছাড়া আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তাই তো সুইসদের বিপক্ষে যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আজুরিদের, তা বলার অপেক্ষা রাখে না। যদিও সুইসদের বিপক্ষে 1993 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারের পর এখন পর্যন্ত হারেনি স্প্যালেত্তির শিষ্যরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত 2 দল উঠেছে ফাইনালে। রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। আর বৈশ্বিক আসরে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার অপেক্ষায় ভারত। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসির আর কোনো ইভেন্টে ফাইনালে উঠতে পারেনি সাউথ আফ্রিকা। এরপর ওয়ানডে ও টি-20 মিলে 7বার সেমিফাইনালে খেলে সবগুলোতে হেরে চোকার তকমা পায় তারা। সেই আক্ষেপ গুছিয়ে অষ্টমবারের চেষ্টায় ফাইনালে উঠল প্রোটিয়ারা। টি-20 বিশ্বকাপের নবম আসরে এখন পর্যন্ত অপরাজিত মার্করাম বাহিনী। তবে এই রাস্তাটা খুব সহজ ছিল না। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। তবে সুপার 8-এ চিরচেনা ছন্দে ফিরে তারা হারিয়েছে 2 স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডকে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ভারতও। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরে বিদায় নিয়েছিল তারা। তবে এবার এখন পর্যন্ত অপরাজিত থেকে টিম ইন্ডিয়া জানান দিচ্ছে শিরোপার যোগ্য দাবিদার তারাও। 2014 সালের পর আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। সেবার সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের নাম লিখিয়েছিল তারা। এবার প্রোটিয়াদের হারিয়ে আবার শিরোপা উঁচিয়ে ধরতে চাইবে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।